এই যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বামেদের জোটটা শেষ মুহূর্তে এসে সমঝোতার পথে গেল না, কার লাভ কার ক্ষতি? নওশাদ সিদ্দিকী যদি নিজে দাঁড়াতেন ডায়মন্ড হারবারের লড়াইটা হয়তো হাড্ডাহাড্ডি হতো অভিষেকের সাথে। এবং তিনি নিজে ঘোষণা করেছিলেন প্রায় 6 মাস আগে যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু যখন আসলে লড়াই করবার প্রশ্নটা আসলো তখন তিনি পিছিয়ে গেলেন, পালিয়ে গেলেন। এই পলায়নটা কিন্তু আমরা রাজনৈতিক চর্চাকারী যারা তারা কিন্তু সহজভাবেও নিচ্ছি না। আরাবুল ইসলামের কে বলি দিয়ে আরাবুল ইসলামের জেল যাত্রা নিশ্চিত করে নওশাদ সিদ্দিকীর সাথে কোনো সওদা হলো না তো? এই সওদার বিনিময়ে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী লড়াই করলেন না? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সাম্প্রতিককালে যে রাজনৈতিক সিদ্ধান্ত সকলকে চমকে দিয়েছে তা নিঃসন্দেহে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে বামেদের জোট ভাঙা। কিন্তু এই জোট ভেঙে যাওয়ার পরে লোকসভা নির্বাচন কোন দিকে যেতে পারে, কার লাভ কার ক্ষতি, প্রশ্ন অনেক। নওশাদ কেন করলেন, বামেরা কেন সমঝোতায় রাজি করাতে পারলেন না নওশাদকে? আলাপ আলোচনা বিশ্লেষণ চলবেই। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বামেদের জোটটা শেষ মুহূর্তে এসে সমঝোতার পথে গেল না, কার লাভ কার ক্ষতি? একদম সরাসরি প্রশ্ন। সরাসরি উত্তর হলো তৃণমূল কংগ্রেসের লাভ। বাম কংগ্রেস বা আইএসএফ মিলে যে জোট হওয়ার সম্ভাবনা ছিল তাদের ক্ষতি। তৃণমূল কংগ্রেসের বিপুল লাভ হবে এতে। কারণ দেখো, একটা অল্টারনেটিভ ফোর্স হিসাবে যদি বাম কংগ্রেস আইএসএফ থাকতো তাহলে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের ভোটটা কিন্তু নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে কিন্তু তারা পেতেন এবং একটা সমর্থনের ভিত্তি নির্মাণ হওয়ার সুযোগ ছিল এই নির্বাচনে, যার উপর দাঁড়িয়ে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করতে পারতেন, একটা নতুন অভিমুখ তৈরি করতে পারতেন। কিন্তু যেভাবে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে সরে আসলেন আর যেভাবে তিনি প্রার্থী বিভিন্ন কেন্দ্রের চয়ন করেছেন বা বামেদের সাথে জোটে গেলেন না, এটা কিন্তু আমি বলছি যে শুধুমাত্র বাম কংগ্রেসের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করলো তা নয়, একই সাথে তৃণমূল কংগ্রেস কিন্তু এতে সবচেয়ে বেশি লাভবান হবে। নওশাদ সিদ্দিকী যদি নিজে দাঁড়াতেন ডায়মন্ড হারবারের লড়াইটা হয়তো হাড্ডাহাড্ডি হতো অভিষেকের সাথে। কে জিততো কে হারতো থেকে বড় কথা একটা সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হতো। কিন্তু এবং তিনি নিজে ঘোষণা করেছিলেন প্রায় 6 মাস আগে যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। প্রতিনিয়ত তা নিয়ে তিনি সংবাদ মাধ্যমে ফুটেজ খেয়েছেন, প্রচারের আলোতে ছিলেন, কিন্তু যখন আসলে লড়াই করবার প্রশ্নটা আসলো তখন তিনি পিছিয়ে গেলেন, পালিয়ে গেলেন। এই পলায়নটা কিন্তু আমরা রাজনৈতিক চর্চাকারী যারা তারা কিন্তু সহজভাবেও নিচ্ছি না। মানে উনি হেরে যাবেন সেই ভয়ে কি সরে গেলেন, এই প্রশ্নটা থাকবে। কিন্তু শুধু কি হেরে যাবেন আর সরে গেলেন সেই কারণেই, নাকি অন্য কোনো বাধ্যবাধকতা আছে বা এমন কোন সুযোগ সুবিধা তিনি পেলেন তৃণমূল কংগ্রেসের থেকে, যেটা অভিযোগ বিরোধীরা করছেন, তার ফলে তিনি সরে গেলেন? তাহলে এই ডিলটা কি ডিল হলো? আমরা তো জাতীয় স্তরে এমআইএম, আসাদুদ্দিন ওয়াসির দল এমআইএম, তারা কিভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপির কে সাহায্য করে সেটা জানি। সেই রকম এমআইএম যেমন সারা ভারতবর্ষে বিজেপিকে সাহায্য করে, এখানে আইএসএফ তৃণমূল কংগ্রেসকে অন্তত এই ক্ষেত্রে সাহায্য করলো না তো? এই প্রশ্নটা কিন্তু থাকবে। এবং একই সাথে একটা দিশাহীন অবস্থা আইএসএফ এর ভাবনা চিন্তার মধ্য দিয়ে প্রকাশ পেল। আইএসএফ একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উঠেছিলেন। নওশাদ সিদ্দিকী এতদিন জেল যাত্রা, তৃণমূল কংগ্রেস তার উপরে যে অত্যাচার হয়েছিল, তারপরে একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে যেভাবে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করা হলো, তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে সেটা মানানসই নয়। আমরা হয়তো অনেকে ব্যাখ্যা দিয়েছি যে নির্বাচনের আগে যেহেতু ওনার বিরুদ্ধে মার্ডারের মামলা ছিল তাই ওনাকে জেল হেফাজতে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এটা কোনো সমঝোতা নয় তো, যে আরাবুল এর বিনিময়ে ভাঙড়ের শান্তিপূর্ণ রাজনীতি করার সুযোগ এবং তারই জন্যই বাম কংগ্রেসের থেকে সরে আসা। তাহলে এইটা কিন্তু অনেক মিলিয়ন প্রশ্ন, এর ব্যাখ্যা নেই, অনুমান আছে, এর অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগ সত্যি মিথ্যা বিচার করার মতন জায়গায় আমরা হয়তো কেউ নেই। কিন্তু প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো বিরোধীরা তুলছেন যে আরাবুল ইসলামের কে বলি দিয়ে আরাবুল ইসলামের জেল যাত্রা নিশ্চিত করে
নওশাদ সিদ্দিকীর সাথে কোনো সওদা হলো না তো? এই সওদার বিনিময়ে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী লড়াই করলেন না? এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে পশ্চিমবাংলায়। বিরোধী শিবিরে তো বটেই, অনেক ক্রিটিক তারা প্রশ্ন তুলছেন। আমি জাস্ট তাদের হয়ে প্রশ্নটা আবারও দর্শকের সামনে রাখলাম। দেখুন, মানে নওশাদ সিদ্দিকী যে দল তৈরি করেছে আইএসএফ, তার কিন্তু বিরাট সম্ভাবনার জায়গা আছে পশ্চিমবাংলায়। আসামে যেমন ইউডিএফ একটা বিরাট শক্তি হিসাবে, আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে, পশ্চিমবাংলাতেও কিন্তু তেমনি আজমলের দলের মতন, অর্থাৎ ইউডিএফ আসামে যে নেতা তার নাম হলো আজমল, বদরুদ্দিন আজমল, তার মতন কিন্তু এখানেও নওশাদ সিদ্দিকীর একটা বিরাট সম্ভাবনা ছিল। মানে যে মিডিল ক্লাস এডুকেটেড মুসলিম সমাজ গড়ে উঠেছে পশ্চিমবাংলায়, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, যারা তৃণমূলের শাসনে বীতশ্রদ্ধ, কিন্তু অল্টারনেটিভ নেই, অর্থাৎ তারা চাইছে না এই মুহূর্তে বাম কংগ্রেসে যেতে, আবার একই সাথে তারা বিজেপি রাজনীতিকে ঘৃণার চোখে দেখে। এই যে বিপুল পরিমাণে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় পশ্চিমবাংলায় আছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, এই সংখ্যাটা প্রায় 33-34%। তাদের একটা বড় অংশ তারা শিক্ষিত হয়েছেন, তারা মধ্যবিত্ত অর্থাৎ কিছু আর্থিক উপার্জনও করছেন। তারা কিন্তু নেতৃত্বের প্রত্যাশা করেন, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে রাজনীতির সংগঠনের মধ্যে ঢোকার, রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে বিভিন্ন অঞ্চলে স্থান পাওয়ার, কিন্তু তারা পাচ্ছেন না। মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তারা করতে পারছেন না, বা তারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি শেষ পর্যন্ত হিন্দু কত শতাংশ আছে সেই ভেবেই ক্যান্ডিডেট দেয়। এই যে ধরো তৃণমূল কংগ্রেসকে এন ব্লক সমর্থন করে মুসলিমরা, গত নির্বাচনে 91% মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। কয়জন বিধায়ক পাঠিয়েছে বলতো? 34% যদি ভাগিদারিত্ব থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের অন্তত পক্ষে 90 জন থেকে 95 জন মুসলিম ক্যান্ডিডেট দেওয়ার কথা ছিল। কেন বিধানসভায় দেননি আপনারা ক্যান্ডিডেট? কারণ হিন্দু ভোটের ভয়, হিন্দু ভোট যদি পোলারাইজড হয় তাহলে শেষ পর্যন্ত মুসলিমরাই তো সাফার করছে। আবার এই যে নির্বাচনে কয়জন মুসলিম ক্যান্ডিডেট দিয়েছেন? ভাগিদারিত্ব অনুসারে মুসলিম ক্যান্ডিডেট অন্তত পক্ষে 10 জন দেওয়ার কথা ছিল আপনাদের, কেন আপনারা দেননি? 10 জন মিনিমাম লেভেলে 10 জন দেননি, তার কারণ হিন্দু ভোটের পোলারাইজেশন হতে পারে। ফলে মুসলিমরা বুঝতে পারছে যে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, অতীতে বামেরাও কিছুটা ব্যবহার করেছে, এবং কংগ্রেস তো করেছে। ফলে মুসলিম এই মধ্যবিত্ত শিক্ষিত সমাজ যে অংশটা উঠে এসেছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে, তারা কিন্তু চাইছে যে আমাদের একটা দল হোক, আমরা নেতৃত্ব দিব, আমাদের ভাগিদারিত্ব আমরা বুঝবো। তাহলে সেই প্রত্যাশা, এবং একই সাথে তাদের মধ্যে এই ভাবনাও এসছে যে হিন্দুদের নিয়ে যদি হিন্দুত্ববাদী দল বিজেপি থাকতে পারে, তাহলে মুসলমানদেরকে নিয়ে মুসলিম দল তৈরি হবে না কেন? এই প্রশ্নটা আসছে, এবং সেখান থেকেই কিন্তু একটা বিরাট সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছিল যখন আইএসএফ তৈরি হলো, বা নওশাদ সিদ্দিকী যখন দল তৈরি করলেন। এবং তুমি জানো 2021-এর নির্বাচন পুরো পোলারাইজ নির্বাচন ছিল তৃণমূল আর বিজেপির মধ্যে। মুসলমানরা সবাই প্রায় তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য। 91% প্রতি 100 জনে 91 জন মুসলিম তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন। সেই নির্বাচনেও আমি তোমাকে বলছি, আইএসএফ যে কয়টা কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনে দাঁড়িয়েছিল, গড়ে 26,000 করে ভোট পেয়েছিল। আমি বলছি আনথিঙ্কেবল। একটা প্রথম দল একজন এমএলএ যেমন তারা জয়ী করেছিলেন, একইভাবে 26,000 করে গড়ে ভোট পেয়েছিল এক একটা বিধানসভা কেন্দ্রে যেখানে তারা দাঁড়িয়েছিলেন। ফলে তাদের একটা সম্ভাবনা, এবং একই সাথে পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আইএসএফ এত হিংসা, এত ললেসনেস, এত মৃত্যু, এত ধ্বংসাত্মকের পরেও আইএসএফ কিন্তু কিছুটা ইনভোট করতে পেরেছিল গ্রামাঞ্চলে। ফলে মানুষের প্রত্যাশা ছিল বাম কংগ্রেসের সাথে জোট বেঁধে বিজেপির বিরোধিতায়, বিজেপিকে হারানোর প্রশ্নে, এবং যারা তৃণমূলকে বিরোধিতা করছে মুসলমান সমাজের একটা অংশ, সেই তাদের সামনে একটা অল্টারনেটিভ শক্তি হিসাবে আইএসএফ নিজেকে প্রতিষ্ঠা করবে বাম কংগ্রেসকে সঙ্গে নিয়ে। কিন্তু মুসলিম সমাজকে হতাশা করে বাম কংগ্রেসের সাথে জোটে না গিয়ে কার সাহায্য করলেন? কার্যত তৃণমূল কংগ্রেসই সাহায্য করলেন। কারণ মুসলিম সমাজের কাছে অল্টারনেটিভ সেইভাবে আর থাকলো না। বাম কংগ্রেস আইএসএফ এই তিন শক্তি মিলে যদি থাকতো, তাহলে বিজেপিকে হারানো সহজ হতো, তৃণমূল কংগ্রেসকে হারানো আরো সহজ হতো, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতন জেলাগুলোতে
সেখানে হয়তো বাম কংগ্রেসই যথেষ্ট তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। কিন্তু দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই যে এলাকাগুলোতে মুসলিম সমাজ আছেন, তারা মেজরিটি নন। তারা মালদা মুর্শিদাবাদের মতো 50% বেশি নন, তারা 30, কোথাও 25, কোথাও 30%। ফলে এই মানুষগুলো ক্ষেত্রে কিন্তু কঠিন অবস্থা হলো। বাম কংগ্রেস এবং আইএসএফ এর ভোট বিভাজনের ফলে সুবিধে কার হবে? তৃণমূলের হবে। বাম কংগ্রেস আইএসএফ এর ভোট বিভাজনের ফলে সুবিধে কার হবে? বিজেপির হবে। এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষ করছেন, যদি সংখ্যালঘু ভোট আইএসএফ একটু কেটে দেয়, তাহলে লস তো তৃণমূলের, লাভ বিজেপির না। আবারও বলছি, বাম কংগ্রেস আইএসএফ যখন আলাদা আলাদা লড়াই করবে, তখন মুসলিম সমাজের কাছে এই বার্তা যাবে যে বিজেপিকে আটকাতে গেলে মুসলিম তৃণমূলকেই ভোট দিতে হবে। অর্থাৎ আমরা যদি ভোটটা বিভাজিত হই, আমরা যদি আইএসএফ কে ভোট দিই কেউ, আমরা বামেদের বা কংগ্রেসকে ভোট দেই, এই দুটো শিবিরে ভাগ হয়ে যাই, তাহলে আমাদের বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি কোথাও কোথাও জিততে পারে। ফলে এই মুসলিম সমাজের মানুষরা কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকবে। আর এই কারণেই বারবার বলছি যে আইএসএফ এর এই যে জোট করতে না করা এবং যেভাবে বলা যায় প্রার্থী দিয়েছেন, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসকেই আইএসএফ সহযোগিতা করলো এবং দিনের শেষে তাদের ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, নওশাদ সিদ্দিকী জেল খেটে যে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিলেন যে তিনি আপোষহীন এক নেতা তৃণমূলের বিরুদ্ধে, প্রথমে ডায়মন্ড হারবারে কেন্দ্রে প্রার্থী নিজে না হয়ে পিছিয়ে গিয়ে, আর তারপরে বাম কংগ্রেসের সাথে জোট না করে তিনি কিন্তু তার বিশ্বাসযোগ্যতা, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা হারালেন। শুধু মুসলিম সমাজের কাছে না, বাংলার মহলের কাছে হারালেন। এই যে লসটা তিনি করলেন, এই লসে হয়তো তৃণমূল কংগ্রেসের লাভ হলো, বাম কংগ্রেসের লাভ হলো, কিন্তু আইএসএফ এরও কিন্তু দীর্ঘমেয়াদী একটা লস হলো। আইএসএফও কিন্তু ভোট কাটুয়া এমআইএম পার্টি হিসাবেই থাকবে, যে কখনো বিজেপিকে সাহায্য করবে, কখনো তৃণমূলকে সাহায্য করবে। ভোট কাটুয়া পার্টি যারা বিকল্প তৈরি করতে পারে না, অন্যকে ভোট কাটে এবং কিসের বিনিময়ে কাটে? এমআইএম যেমন নানা রকম এমআইএম যে বিনিময়ে কাটে, সেগুলো আর আমি মুখে বললাম না। সেই রকম বিনিময়ে আইএসএফও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করলো না, তো এই প্রশ্নটা থাকবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, রাজনীতি এক সম্ভাবনাময় শিল্প। আমার পাশে যিনি আছেন তিনি বলেন, এটা কি নতুন সম্ভাবনা সৃষ্টি হলো নাকি এই সিদ্ধান্ত আত্মঘাতী? এই প্রশ্ন আমার থাকলো, উত্তর 4 জুন সবাই বুঝতে পারবেন। কিন্তু নওশাদ এটা কি করলেন, এই প্রশ্ন তুললেন স্বয়ং বিশ্বনাথ চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।